সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছে, পরিচয় করিয়ে দিচ্ছি। তবে তার আগে বলে নিতে চাই, বাংলাদেশের ফুটবল মৌসুমে আরও একটা ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। ট্রেবল জিতেছে গতকাল ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। সেই দলেরই কোচ, আমাদের কোচিং স্টাফের সদস্য সৈয়দ গোলাম জিলানী আমাদের সঙ্গে আছেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আছেন সাদউদ্দিন, দলের ফুটবলার, আপনাকেও স্বাগত জানাচ্ছি এই চ্যাম্পিয়ন মিশনে সঙ্গী হওয়ার জন্য। আমরা দুই অতিথির সঙ্গেই কথা বলবো বসুন্ধরার ট্রেবল জয়। এই মৌসুমটা বসুন্ধরার জন্য নানা কারণে সংকটময় ছিল, কিন্তু মাঠের পারফরমেন্সে তারা কিন্তু এখনও প্রমাণ করেছে যে 1 নম্বর দল বসুন্ধরা কিংস। আমরা সবগুলো খেলার শিরোনামগুলো জেনে এসে এই আলোচনায় যুক্ত হব। বসুন্ধরা কিংসকে অভিনন্দন। ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 25-26 এর চ্যাম্পিয়ন তারা। মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের হ্যাট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বকেয়া বেতন না পাওয়ায় ফুটবলারদের প্রতিবাদ। Aston Villa hands for 30 long years. Aston Villa have caught up with their history. ইউরোপা লিগ জিতে 30 বছরের শিরোপা খরা কাটালো অ্যাস্টন ভিলা। উনাই এমেরি ও এমি মার্তিনেজের রেকর্ড। তিন প্রবাসীকে নিয়ে ইরাকের বিশ্বকাপ দল। অভিজ্ঞদের নিয়েছে সুইজারল্যান্ড। নেদারল্যান্ডস কোচের হুঙ্কার। ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে বাংলাদেশ। দ্বিতীয় নর্ম পূরণ করলেন ফাহাদ রহমান। অপেক্ষা বাকি একটির। বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। প্রথম দিন কিনেছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা সহ ২৬ জন। শুনছিলেন দেশ বিদেশের খেলা সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আগেই বলে দিয়েছি বসুন্ধরা ট্রেবল জিতেছে, আর সেই আয়োজন আনন্দকে আমরা আসলে আমাদের আজ এই অনুষ্ঠানের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। বসুন্ধরা কিংসের কোচ সৈয়দ গোলাম জিলানী এবং সাদউদ্দিন ফুটবলার আমাদের সঙ্গে আছেন। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই অভিনন্দন বসুন্ধরা কিংসকে 3টি ট্রফি জেতার জন্য এবারের ফুটবল মৌসুমে। এবারের সিজনটা কেমন ছিল জিলানী ভাই, আপনি যদি একটু প্রথমে পুরো বিশ্লেষণটা করেন। আমরা বলছিলাম যে নানা সংকটের মধ্যে যেতে হয়েছে ক্লাবকে। আপনার বিশ্লেষণটা একটু মাঠের পারফরমেন্স নিয়ে শুরু করতে চাই। মাঠের পারফরমেন্স বলবো যে আমি 100% প্লেয়াররা যারা খেলেছে তারা 100% দেওয়ার চেষ্টা করেছে। এর ভিতরে আপনারা জানেন আসলে জুলাই আগস্টের আগের পরে আসলে দেশের পরিস্থিতি খারাপের জন্য বসুন্ধরার উপরে চাপ আসছে। তার পরবর্তীতে আপনি আমাদের মানে অর্থ সংকটটা ওইভাবে বলবো না, অর্থ সংকট ছিলই, প্লেয়াররা অর্থ সংকটের মাঝেও তারা খেলে গেছে। ক্লাব হোপ দিছে প্লেয়ারদের, তোমাদের বকেয়া পাওনা আমরা সবসময় দিয়ে দেবো, যে কোনো সময় দিব, অসুবিধা নাই, একটু পরিস্থিতি ভালো হইলে। গতকালকে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের ক্লাবের সম্মানিত মানে বসুন্ধরা গ্রুপের মানে চেয়ারম্যান সোমান সাহেব বলেছেন যে আমরা প্লেয়ারদের নিয়ে বসবো আগামী শুক্রবার দিন, ওদের যা দাবি দাওয়া আছে আমরা তা পূরণ করব। আমাদের ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান এটা কনফার্ম করেছে। সো এখন আমি বলবো যে সিজনটা আসলে মানে স্টার্টিংটা আপনার বলতে গেলে আমরা শুরু করছিলাম আমরা এফসি কাপ দিয়ে। এফসি কাপ কাতারের আমরা জয় হওয়ার পরে আমরা পরবর্তী রাউন্ডে গিয়েছিলাম, বাট আমরা সেকেন্ড রাউন্ডে আমরা ভালো করতে পারি নাই। লিগে এসেও আমরা প্রথম খেলা পিডব্লিউর সাথে 2-2 ড্র করেছি। তারপরে ফার্স্ট লিগটা শেষ করার পরে ক্লাব দেখলো যে আমাদের কোন জায়গায় আমাদের ঘাটতি আছে। আমরা লিডে ছিলাম, 1 নম্বরে ছিলাম, বাট ঘাটতি ছিল কোথায়। তারপর ক্লাব ডিসিশন নিল যে আমাদের ফরেন কোচ রাখবে না, ওনারা আমাদের লোকাল কোচদের উপরেই নির্ভরশীল হইল। এই জায়গায় নিপু ভাই ছিলেন আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর, উনি আমাদের সাথে জয়েন করেছে। রক্সি ছিল, নয়ন ছিল, আমি ছিলাম। লাস্ট এসে আমাদের শাহেদ আমাদের সাথে জয়েন করেছে, যে আমাকে অনেক সহযোগিতা করেছে। তো এই জায়গায় আমি বলবো আমরা সবাই মিলে কাজটা করেছি, মানে কোচিংয়ের কাজটা করেছি। আর পরবর্তীতে আমি আসলে মূল কাজটা সবাইকে নিয়ে করেছি, কারণ কাজ তো সবাই করতে পারেন একসাথে, একজনকে দায়িত্ব নিতে হয়। তো আমাকে নিপু ভাই বলো তুমি মূল কাজটা নিয়ে তুমি করো, তখন আমি মূল কাজটা সবাইকে নিয়ে করলাম, প্লেয়ারদের নিয়ে করলাম। কারণ প্লেয়াররা আমার অনেক জানাশোনা,
আপনারা জানেন সাদ 2015 সালে সাব আন্ডার 16 খেলেছিল, সেই দলেরই সদস্য আমি তেলে কোচ ছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই ধরনের অনেক প্লেয়ার আছে, তপু, বিশ্বনাথ, সোহেল রানাতে শুরু করে যারা আছে ক্লাবের ম্যাক্সিমাম আমার হাত ধরে বড় হয়েছে, যার জন্য আমার কোচিং করতে আমার জন্য সুবিধা হয়েছে। ওরা বিদেশি কোচ আছে না আছে ওরা কখনো এটা খেয়াল করে নাই। আমি যেভাবে ওদেরকে বলেছি, যেভাবে দিক নির্দেশনা দিয়েছি, ওরা সেইভাবে সেটা গ্রহণ করেছে, যার জন্য মাঠের পারফরমেন্সটা তাদের জন্য ইজি হয়ে গেছে। আমি মনে করি এটা সম্পূর্ণ কৃতিত্ব আমাদের প্লেয়ারদের। প্লেয়াররা আমাদের কথা শুনেছে, আমাদের কোচিং স্টাফদের কথা শুনেছে, যার জন্য আজকের এই রেজাল্ট আমি মনে করি। একটু সাদের কাছে জানতে চাই যে প্লেয়ার হিসেবে আসলে আমরা জানি যে আসলে প্লেয়াররা খেলেই পারিশ্রমিকের জন্য প্রফেশনাল প্লেয়ার, কিন্তু সেইটা মেন্টাল সেই প্রেশারটা একপাশে রেখে মাঠে পারফর্ম করাটা আসলে কতটা কঠিন ছিল আপনাদের জন্য? ফার্স্ট অফ অল আমি আমাদের প্লেয়ারদের উদ্দেশ্যে বলি, এটা আমরা অনেক প্রাউড ফিল করি যে আমরা এবার ট্রাভেল জিতেছি। এটা আমাদের প্লেয়ারদের ক্রেডিট, কোচিং স্টাফদের ক্রেডিট। আপনারা জানেন আমাদের ক্লাবের অবস্থান এই বছর অনেক খারাপ ছিল শুরু থেকে, সরকার পরিবর্তন হওয়ার পর, তারপর নির্বাচনের আগে অনেক প্রবলেম ছিল। তারপর ফার্স্ট লিগ পরে আমাদের কোচ চলে গিয়েছিল, আমাদের ট্রেনার চলে গিয়েছে, অনেক প্রবলেম ছিল। বাট ওই প্লেয়ার আমরা অনেক কমিটেড ছিলাম যে আমরা ন্যাশনাল টিমের প্লেয়ার, আমরা বাংলাদেশ বেস্ট টিমের প্লেয়ার। সো আমাদের এটা একটা কমিটেড ছিল যে আমরা এবার সব প্রবলেম এক্সাইটেড থেকে আমরা মাঠে পারফর্ম করব অ্যান্ড আমরা প্রুভ করব না উই আর দ্য বেস্ট টিম ইন দিস বাংলাদেশ অ্যান্ড আমরা বেস্ট প্লেয়ার বাংলাদেশের। সো আমরা প্লেয়ার এটা কমিটেড ছিলাম, এজন্য আমরা এটা করতে পেরেছি, যেটা মূলত ছিল আমাদের ভিতরে একটা কমিটমেন্ট যে আমরা প্লেয়াররা অফকোর্স টাকা পয়সা আমরা পাচ্ছি না, বাট আমরা যখন মাঠে নামবো ওইটা আমাদের মাথায় যেন না থাকে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা যে ট্রফিগুলো জিতবো, দেন ক্লাব ডিসাইড করবে যে আমাদের পেমেন্ট কিভাবে দিবে না। বাট নাও প্লেয়ার হ্যাভ ডান এভরিথিং ফর দ্য ক্লাবস। নাও আই বিলিভ অ্যান্ড উই বিলিভ প্লেয়ার্স যে ক্লাব এটা আমাদের এখন এটা আমাদের যে চাওয়া পাওয়া সব পূরণ করবে, এটা আমাদের বিশ্বাস। এবং আমার বিশ্বাস না, আমাদের সব প্লেয়ারদের বিশ্বাস যে এখন ক্লাব আমাদের যে চাওয়া পাওয়া আছে সব পূরণ করবে। অ্যান্ড আপনি যেটা বলছেন এগুলা এত প্রবলেম নিয়েও কীভাবে পারফর্ম করছে, তো এটা মূল কারণ হচ্ছে প্লেয়ারদের মেন্টালিটি। আমি আবার বলবো আমাদের প্লেয়ারদের মেন্টালিটি অনেক স্ট্রং ছিল, ইভেন কমিটমেন্ট ছিল অনেক, ডেডিকেশন, তারপর স্যাক্রিফাইস, সব কিছু আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ এটা আমরা দেখিয়েছি। তারপর আমি আমার স্যারদের উদ্দেশ্যে বলবো, স্যাররা যেভাবে আমাদের সেকেন্ড লিগে পরিশ্রম করেছে, স্পেশালি জেলানি স্যারের কথা না বললে না হয়। উনি যদি এই টিমের হাল না ধরতো ভেরি ডিফিকাল্ট হতো অন্য কেউ আসলে আমাদেরকে হ্যান্ডেল করা। কেননা স্যার যেহেতু বলছে 2015 সাল থেকে স্যার আমাকে নিয়ে আসছে, ইভেন মেজরিটি প্লেয়ার স্যারের হাত ধরে উঠে আসছে। তো আমি স্যারকেও ধন্যবাদ জানাই যে আপনি এত সুন্দর করে আমাদের যেভাবে এই টিমটা রান করিয়েছেন। ইভেন কালকে আপনি খেলা শেষে আমার এখনো গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে, আপনি যেভাবে জড়িয়ে ধরে কান্না করেছেন। আসলে এটা টাকা দিয়ে সব কিছু না, এই যে ফিলিংস, এই ফিলিংসটা প্রত্যেকটা প্লেয়ারের ছিল মাঠে। ইভেন যারা 11-এ খেলেছে সর্বোচ্চটা দিয়ে খেলেছে, শুধু নিজের জন্য, ইভেন স্যারদের জন্য, ওদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল যে লোকাল কোচদের অনেক নেকলেস করে সবাই। ইভেন আমরা প্লেয়ারের আমাদের অনেক ক্রিটিসিজম ফেস করতে হয়, তো সবাই এটা পার্সোনালি নিছে এই লিগটা, এই মৌসুমটা আমাদের বসুন্ধরা প্লেয়ার যারা ছিল। অ্যান্ড এজন্যই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, এজন্য আমরা ট্রাভেল জিতেছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ছিল আমাদের বন্ডিং। এটা বলতে হবে, উইদাউট বন্ডিং আপনার লিগ জিততে পারবেন না, ইম্পসিবল। টুর্নামেন্ট জিততে পারবেন, যে কোনো কাপ জিততে পারবেন, বাট লিগ জিততে হলে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিম বন্ডিং। আর এটা আমরা প্রত্যেকটা ম্যাচে আমরা দেখিয়েছি। একটা লম্বা জার্নি ছিল, অফকোর্স অনেক প্রবলেম ছিল, অনেক কিছু ছিল। তারপর টিম অনেক স্ট্রং ছিল, অনেক ইউনাইটেড ছিল। অনেক ওয়ার্ড চলে আসে, বাট আই ক্যান্ট ডিসক্রাইব, বাট অল ক্রেডিট গোস টু প্লেয়ার্স এন্ড অফ কোর্স কোচিং স্টাফ, যারা কোচিং স্টাফ। আমরা একটু লিগ নিয়ে তো কথা বলবো, একটু কালকের ফাইনাল নিয়ে আপনি বলছিলেন আপনি এখনো আসলে এক্সাইটেড, কিংবা মনে হচ্ছে যে কালকের ফাইনালটা আসলে কোন জায়গাটায় মনে হয়েছে ডিফারেন্সটা হয়ে গিয়েছে? কোন জায়গাটায়? অনেক মুভমেন্ট ছিল, থাউজেন্ড অফ মুভমেন্ট ছিল ডিফারেন্স হওয়ার মতো। স্পেশালি ফার্স্ট হাফ আমরা অনেক স্ট্রাগলিং ফেসে ছিলাম, আমাদের কিছু প্রবলেমের জন্য আমরা লেট ওয়ার্ম আপ, তারপর মেন্টালি অনেক সবাই ডিফারেন্স ছিল। বাট সেকেন্ড হাফে আমি ড্রেসিং রুমে স্যারকে বলেছি, স্যার সেকেন্ড হাফ ইজ আওয়ার, সেকেন্ড হাফ আমাদের। আমরা সেকেন্ড হাফে আমাদের টার্গেট ছিল আমরা সেকেন্ড হাফে ম্যাচটা
নিয়ে চলে আসবো, আমরা Extra time এ? এক্সট্রা টাইমে যাব না। এই মেসেজটা আমি ড্রেসিং রুমে স্যারের মাধ্যমে দিয়েছি। ইভেন যখন আমরা মাঠে নেমেছি তখন আমি প্লেয়ারদের বলেছি সেকেন্ড হাফ ইজ আওয়ার, ফার্স্ট হাফ ওরা খেলছে বা সেকেন্ড হাফ ইজ আওয়ার। এন্ড আমি জানি মোহামেডান অলওয়েজ প্রথম 20 মিনিট ফার্স্ট হাফ দুর্দান্ত খেলে, সেকেন্ড হাফে ওরা ক্যাপেবল না খেলার জন্য। তো এই সুযোগটাই আমরা কাজে নিছি। এন্ড আমাদের অফকোর্স ডরির মতো স্ট্রাইকার থাকলে আমাদের ম্যাচটা ইজি হয়ে যায়। তো ডরি যেগুলা কালকে ক্লিনিক্যাল ফিনিশ করেছে এটা আনবিলিভেবল। ওই রকম চান্সে অনেক সময় স্ট্রাগলিং করে পায়ে ফিনিশ করতে, অন্য সময় হেডে গোল করতে পছন্দ করে, বাট কালকে 3টা গোলই ও পায়ে করেছে। সো অল ডরির জন্য আবার আমরা অনেক এই থ্যাঙ্কফুল। ক্ষেত্রে শ্রাবণকে আমাদের প্রশংসা করতে হয়। হ্যাঁ, শ্রাবণ গুড পেনাল্টি পেনাল্টি সেভ করেছেন যে এটা ম্যাচের টার্নিং মুভমেন্ট এইটা, যে আমাদের পেনাল্টি সেভটা। ওই সময় মোহামেডান আরো এগিয়ে গেলে আসলে আরো ডিফারেন্ট হতে পারতো। ডোরিয়েলটনের কথা যদি একটু বলি, যে আপনাদের এই পুরো সিজনে কোনো বিদেশি নেই, সবাই চলে গেছে এবং নতুন বিদেশি নেওয়ার সুযোগও ছিল না ফিফার ব্যানের কারণে। মানে সেই ক্ষেত্রে ডোরিয়েলটন খেলে গিয়েছে এবং সে গোল করেছে একের পর এক, মানে অবিশ্বাস্য পারফরমেন্স। আমার মনে হয় যে ডোরিয়েলটন বাংলাদেশে 5-6 বছর আগে এসেছিল, তখনকার যে পারফরমেন্স এখনো প্রায় কাছাকাছি ধরে রেখেছে সে। কিন্তু আসলে আমাদের তো আপনারা সবাই জানেন, আমি শুধু ডরির ব্যাপারটা নিয়ে আসছি। প্লিজ ডোরিয়েলটন। শুধু ক্লাব ম্যানেজমেন্টকে আমাকে যখন দেখছে যে ডাকার পরে বলো যে জিলিল ভাই কী করবেন, প্লেয়াররা তো খেলতে চাচ্ছে না, এ করতে চাচ্ছে না, কারণ পৃথিবীর সব জায়গায় আপনি জানেন ডিউ থাকে কিছু না কিছু। সো আমাদের ক্লাব চেষ্টা করছে ফরেন প্লেয়ারদের সবসময়, লোকালদের লেট হইলেও ওদেরকে লেট করতো না। দেশের পরিস্থিতির জন্য আপনার 2-1 মাস লেট হয়েছে। আপনি সানডে এবং টনি ওরা টাকা ছাড়া খেলবেন না। আমরা বলছি, আমি কোচ হিসেবে বলছি তোমরা প্র্যাকটিসে আসো, আমার মনে ক্লাব ওদেরকে দিলে তোমাদেরকেও দিবে। ওরা প্র্যাকটিসে আসে নাই, যার জন্য যখন দেখলাম 1 দিন 2 দিন 3 দিন 2 মাস, আমি তখন মানে 15 দিন 20 দিন বললো তার প্লেয়ারের পারপোজ থাকে না। তো আমি বললাম না, আমার এই প্লেয়ার দরকার নাই। ম্যানেজমেন্টকে বললাম আপনারা শুধু ডরিয়ে ঠিক রাখেন, আমার যে লোকাল প্লেয়ার আছে এভরিবডি ইজ দ্য গুড প্লেয়ার, এভরিবডি ইজ দ্য ন্যাশনাল প্লেয়ার, ওরা টপ প্লেয়ার বাংলাদেশের। সো এই ক্ষেত্রে আমার শুধু নাম্বার 9 প্লেয়ারটাকে এনশিওর রাখবেন সবসময়, তাহলে আমার টিমের কোনো প্রবলেম হবে না। আশা করি ম্যানেজমেন্ট এইটাই রেখেছে, ডরিকে ঠিক রেখে সব ঠিক রাখছে। ডোরিয়েলটন এখন পর্যন্ত লিগে 17 গোল এবং ফেডারেশন কাপে 12 গোল, 29 গোল করেছেন এই মৌসুমে ডোরিয়েলটন, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা একটু ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আমি আসসালামু আলাইকুম রিপন ভাই। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই, আমি রাজশাহী থেকে রিপন বলছিলাম। জি কাল খেলা দেখলাম বসুন্ধরা এবং মোহামেডানের, অনেক জমজমাট একটা খেলা ছিল। জি এই টেবল জয়টা করছে, এটার জন্য বসুন্ধরা কিংসকে অনেক ধন্যবাদ। আর সেই সাথে গোলাম জিল্লানি যিনি কোচ আছেন বাংলাদেশে, তিনি অনেক ভালো কোচিং করেছেন, যেটা খেলে দেখলাম। এবং সাদ এবং শ্রাবণ যারা আছে ক্লাবের সাথে, শৈলেনা বলেন, তপু বর্মন বলেন, আর যারা আছে তারা সবাই ভালো করছে। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে এই বসুন্ধরা টিম শুধু কি ঢাকাতে খেলবে নাকি কোনো জায়গায় আমন্ত্রণ পেলে তারা খেলতে পারে? যেমন আমরা রাজবাড়িতে, আমরা যদি তাদেরকে আমন্ত্রণ করি তারা আসবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গোলাম জিলানি এবং সাদ দুজনে কোন বিশ্বকাপে কোন দলের খেলোয়াড়, তারা মানে কোন দলের সাপোর্টার? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি জি জি, এবং তার ফেভারিট কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা কিংস কোথাও যাবে কিনা সেটা আসলে সুযোগ খুব কম। বসুন্ধরা প্রফেশনাল লিগের টিম, তারা প্রফেশনাল লিগ খেলে এবং প্রফেশনাল লিগের বেশ কিছু বাইন্ডিংস আছে। তবে প্রি সিজন ক্যাম্পিংয়ে তারা বিভিন্ন জায়গায় যেতে পারে প্র্যাকটিস ম্যাচ খেলতে, সেটা আসলে বসুন্ধরা কিংস বিবেচনা করবে কিনা সেটা ক্লাবই ডিসিশন নেবে এবং ভবিষ্যতে আগামী সিজনটাই আসলে বলে দেবে। ওয়ার্ল্ড কাপের দলটা আমরা জানবো, কিন্তু তার আগে আমি একটু ডোরিয়েলটনকে নিয়ে সাদের কথা শুনতে চাই, যে ডোরিয়েলটন আসলে সবার মধ্যে কি আলাদা ছিল? তা সেও নিশ্চয়ই, আমি জানি যে নানা ধরনের সমস্যার ফেস করেছে, কিংবা আপনাদের সঙ্গে যে সমস্যাগুলো হচ্ছিল সেটাও সে দেখেছে, তারপরেও সে কিভাবে একের পর এক গোল করে চলেছিল আর কি পুরো সিজনটায়। ডোরিয়েলটন সম্পর্কে ডিসক্রাইব করতে গেলে আসলে অনেক কিছু বলা যায়। ফার্স্ট অফ অল, ডরি অ্যাজ এ পারসন আনবিলিভেবল। ও যেরকম প্লেয়ার হিসাবে অনেক ভালো, অনেক ফ্যান্টাস্টিক, অ্যাজ এ পারসন হিসাবে অনেক 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 ভালো। তো ডরি আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক। ডরির আমাদের সাথে লাস্ট 3-4 বছর ধরে একসাথে মনে হচ্ছে যে বাংলাদেশি প্লেয়ারই। হ্যাঁ, এইভাবে ও স্পেশালি আমার সাথে ওর ভালো একটা সম্পর্ক, ইভেন সবার সাথেও। তো এজ এ অনেক প্রফেশনাল প্লেয়ার, অনেক হাই প্রফেশনাল মেন্টালিটি নিয়ে কাজ করে, আর সেই ইন্ডিভিজুয়াল অনেক ওয়ার্ক করে। আর যেটা টিম বন্ডিং এর কথা আগে বলছি, ও আমাদের যখন আমরা লোকাল প্লেয়াররা টিম বন্ডিং, ও আমাদের সাথে আমাদেরই পার্ট। ওকে বাইরে নিয়ে আমরা কখনো কোনো প্ল্যান, কোনো ডিসকাস, কোনো কিছু করিনি। আমরা কোনো প্রবলেম হলে
ডরি আমাদের সাথে আছে, আমাদের কোনো ভালো কিছু হলে ডরি আছে, তো ডরিকে নিয়েই আমরা সবসময়, ইভেন সানডে টনি ওদের কথা বলতে হবে, সামহাও কিছু প্রবলেমের জন্য ওরা এখন আমাদের সাথে নেই, বাট ওরাও আমাদের সাথে অনেক ভালো বন্ডিং ছিল। আর মাঠের পারফরমেন্স বলতে গেলে ডরি এই ক্লাবকে ওন করে, যেরকম আমরা ক্লাবকে যেরকম ওন করি সব প্লেয়াররা, আদারওয়াইজ ডিফিকাল্ট ট্রাভেল জেতা, যাদের প্রতি ক্লাবের ভালোবাসা না থাকবে টুর্নামেন্ট জিততে পারবে, বাট ট্রাভেল জেতা ইম্পসিবল যদি তোমার ক্লাবের প্রতি ভালোবাসা না থাকে। আর ডরির ক্লাবের প্রতি ভালোবাসা অনেক, ইভেন প্লেয়ারদের প্রতি ভালোবাসা অনেক, আর স্পেশালি অনেক সাপোর্টেড প্লেয়ার আমাদের মাঠে অনেক হেল্প করে, এটাকে হেল্প করে, যেরকম আমাদের ডিফেন্সে এসে অনেক হেল্প করে, সেট পিসে ওর অনেক ভূমিকা আছে। ইভেন আমি আপনাকে আগেও বলেছি একটা চ্যাম্পিয়ন হতে হলে শুধু ডরিকে দেওয়া পসিবল না, আমাদের লোকাল প্লেয়ার যারা ছিল বাকি যে 10 জন, গোলকিপার থেকে ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে সবার অবদান। সবাই ইন্ডিভিজুয়াল পারফর্ম করছে, ইভেন টিম পারফর্ম করছে, ইন্ডিভিজুয়াল কারণেই- প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করছে এই বছর, গোলকিপার থেকে ডিফেন্ডার মিডফিল্ড সবাই ইন্ডিভিজুয়াল অনেক ভালো পারফর্ম করছে, ইভেন টিম ওয়াইজ আমরা অনেক ভালো পারফর্ম করছি, এজন্য আমরা একটা না দুইটা না তিনটা ট্রফি এই বছর জিতেছি। আর এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই ওই প্রসঙ্গে, জি এটা সাদ একটু গ্যাপ রাখছে, এটা হইল আমরা অনেক স্ট্রাগল করছি, বিদেশি প্লেয়ার ছিল না, আমাদের লোকাল প্লেয়ার ইনজুরি, তবু প্রায় 1.5-2 মাস মাঠের বাইরে ছিল। তারপরে আপনি যখন লাস্ট লিগের 5-6টা খেলা বাকি আছে, দেখা গেছে আমার স্টোবার মানে সেন্টার ব্যাক রেডি করতে পারতেছি না, কারণ ওই জায়গায় আমি সেকেন্ড লিগে এসে বিশেষ করে বলবো জি। বিশ্বনাথ ইনজুরি থেকে উঠে আসছে, হ্যাঁ তাকে কি খেলাবো না চিন্তা করতেছিলাম, তখন তপু নাই, টনিও নেই, টনি নাই। আমাদের নেই, স্টপ ঠিক আছে, অনলি আমাদের ছিল তানভীর আর জুনিয়র ইউসুফ, ইউসুফ। মানে আন্ডার 20। তো তানভীরও আপনার অসুস্থ হয়ে গেছে, এখন কাকে খেলাবো, তপুও নাই। তারপর 2 জন কাজী তারেক, কিউবা মিসেল, ওদেরকে ক্লাব বিদায় করে দিয়েছিল। পরবর্তীতে আমাদের মানে লোকাল প্লেয়ার ইনজুরিতে পড়ে গেছিল অনেকে, যে বিশেষ করে তপু বর্মনের ইনজুরিটা আমাদের অনেক কষ্ট দিয়েছিল, কারণ প্রায় 1.5 থেকে 2 মাস সে মাঠের বাইরে ছিল। আর ওই মোমেন্টেই বিশ্বনাথ ফিট হয়ে মাঠে আসছে। আর আমার ডিফেন্ডিং লাইন সবচেয়ে অবস্থা খারাপ ছিল, আর রিমনও ব্যথা ছিল আগে, পরবর্তী একমাত্র সাদের উপর ভরসা ছিল, তারপরে রিমনও ঠিক ফিরে আসলো। বিশ্বনাথ এক্সিলেন্ট খেলো সেকেন্ড লিগে ফরিজের এগেনস্টে, সে প্রমাণ করলো সে মানে বেস্ট প্লেয়ার বাংলাদেশের, বাট সে ফুল ব্যাক হিসাবে পরিচিত ছিল, আর তাকে নতুন করে আবির্ভাব করলো। আগেও সে স্টপার খেলেছে, বা নতুনভাবে সে আবির্ভাব হয়ে গেল সেন্টার ব্যাক। তো ওই ক্ষেত্রে ইউসুফ জুনিয়র প্লেয়ারটা সাথে নিয়ে ও শুরু করছে। তারপর তপু যখন আসলো প্রায় 4-5 গেম পরে, ইনশাল্লাহ তার ভিতরে আমরা অনেক কিছু করে ফেলছি। তো আমরা আমাদের প্লেয়াররা এটা বলবো যারা খেলছে, যাদেরকে খেলাইছি মাঠে, তারা তাদের সর্বোচ্চ দেখেছে, 100% দেখেছে। একমত, এটা সাদও বলছিলেন। সাদ, একটা সময় মনে হচ্ছিল যে বসুন্ধরার সাথে ফর্টিজের কিংবা আবাহনীর একটা চান্স হয়ে যাচ্ছে, যে একটা লড়াই, তখন কি আপনারা আসলে ভয় পেয়েছিলেন কিংবা কোনো ছিল কিনা, টেনশন? না, অ্যাকচুয়ালি ভয় পাই নাই, বাট আমরা আদার্স টিমকে সুযোগ দিয়েছি আমাদেরকে কম্পিট করার জন্য, এটাই। বাট আমরা ভয় পাই নাই, আমরা ইভেন কনফিডেন্স ছিলাম আমরা আবাহনীকে হারিয়ে জিতবো, এবং সেটা হয়েছে কিন্তু। এটাই হয়েছে, এটাই আমাদের ফিলিং ছিল, এটাই আমাদের টার্গেট ছিল ওই যে ম্যাচটা আমরা ওই ম্যাচটা নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন যে ওই ম্যাচটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। এই সিজনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ, আমি আচ্ছা, বলবো তাই? এটা এই সিজনের আমাদের বেস্ট ম্যাচ। কেন, মানে কোন পয়েন্ট অফ ভিউ থেকে? পারফরম্যান্স? অনেক, এবার পারফরমেন্স, চ্যালেঞ্জ, অপোনেন্ট সবকিছু মিলিয়ে এটা আমাদের বেস্ট ম্যাচ ছিল। অ্যান্ড অফকোর্স এটা লিগ ডিসাইডিং ম্যাচ ছিল আবাহনীর সাথে। আবাহনী ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব বাংলাদেশের, ওয়ান অফ দ্য বেস্ট টিম বাংলাদেশের, বাট আমরা প্রুভ করতে চাইছি যে না, আমরা বেস্ট, যে আমরা বসুন্ধরা বেস্ট, অ্যান্ড বসুন্ধরা যারা খেলতেছে প্লেয়ার্স এরা বেস্ট, এজন্য বেস্ট টিমের সাথে বেস্ট প্লেয়াররা খেলছে, এজন্য এটাই আমরা প্রুভ করতে চাইছিলাম যে আমরা প্লেয়াররা বেস্ট। ইভেন ম্যাচ অফকোর্স এক্সাইটিং ছিল, কারণ আবাহনীর একটা ফ্যান পেজ, আবাহনী বিগ ক্লাব, তো এই মোমেন্ট আসলে খুব কম হয়। তুমি অ্যানাদার বড় ক্লাবকে হারিয়ে লিগ জিতা, এটা এই মোমেন্টটাই আমরা ওয়েট করছিলাম। আর আমরা প্লেয়াররা লিগের লাস্ট মোমেন্টে আইসা এই ধরনের একটা ম্যাচ, আর সবচেয়ে বড় হলো বসুন্ধরা যে 6টা ট্রফি জিতছে, আমি মনে করি যে কোচ হিসাবে বা ও প্লেয়ার হিসেবে মনে করবে যে সবচেয়ে বেস্ট ট্রফি হলো এটা এবারেরটা। অফকোর্স মানে সেটা হলো এই কঠিন সময় কিংবা কঠিন প্লেয়ার, সময় সবকিছু মিলিয়ে, আগেও আপনাকে বলেছি, সবকিছু মিলিয়ে এইবারের যে লিগ, ইভেন চ্যালেঞ্জ কাপ, ইভেন ফেডারেশন কাপ, এই 3টা ট্রফি আমার কাছে মনে হয় এইবার ইভেন ক্লাবের ইতিহাসে আরো 6টা লিগ জিতছে, এটা
ওরা টপে রাখতে এমনকি এটা নিয়ে বাধ্য। আমাদের ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান ভাইও হ্যাঁ, আমাদের ক্লাব প্রেসিডেন্ট অনেক রেসপেক্টফুল একটা পোস্ট করেছিল আফটার আবাহনী ম্যাচ, তো উনিও এটা এগ্রি করেছে এবং ক্লাব ম্যানেজমেন্ট সবাই এগ্রি করেছে, ওই প্লেয়ার্স এগ্রি যে এটা আমাদের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট সিজন। এই 3টা ট্রফি ট্রেবল জেতা এটা ক্লাবের একটা ইতিহাস, and আমরা এটার একটা পার্ট। অবশ্যই, এবং সেজন্য অভিনন্দন আপনাদেরকে। একটু জানতে চাই যে বসুন্ধরা কিংসের এই সমস্যা কেটে যাবে, আমরা মনে করি বসুন্ধরা কিংস একটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটা, তারা থাকবে লিগে। আপনারা কি আসলে লিগ নিয়ে কোনো চিন্তা করছেন কিনা? কারণ এখনো ফিফার ব্যানগুলো ওঠেনি, আগামী মৌসুমেও দল গড়া কিন্তু আপনাদের জন্য খুব কঠিন, মানে সেটা ক্লাব ম্যানেজমেন্টের হাতেই সিদ্ধান্তটা। আপনারা উত্তর সরাসরি দিতে পারবেন না, কিন্তু আপনারা নিজেরা আসলে কিভাবে ভাবছেন নেক্সট সিজন নিয়ে? আমি যতটুকু আমি আসলে যেহেতু আমি কোচ, জি। প্রায় সময় ম্যানেজমেন্ট সাথে মানে বসা হয়, প্লেয়াররা একটু কম যায়, বাট আমি যেটুকু বুঝতেছি আমাদের ক্লাব প্রেসিডেন্ট বলেছেন যে আমরা আগামীতে, এই বছর চ্যাম্পিয়ন ট্রিপল হয়েছি, আগামীতে আরও ভালো টিম করব। এমনকি আমাদের ক্লাব, আমাদের কোম্পানির চেয়ারম্যান সোহান সাহেব বলেছেন 3-4 দিন আগে, আমি এর থেকে ভালো টিম করব, তুমি ওইভাবে প্রস্তুত নাও। তো আমার মনে হয় সবকিছু কেটে যাবে। থ্যাংক ইউ। বসুন্ধরা আবার সাদ, এক কথায় নেক্সট সিজন সম্পর্কে এক লাইনে যদি বলেন, কি আপনার লক্ষ্য কি? ফিউচার নোবডি নোস ফিউচার, আমি জানি না আমার ফিউচার নেক্সট কোথায় আছে, কোন ক্লাবে আছে, বাট আমি বসুন্ধরা হয়ে খেলতে চাই, দ্যাটস ইট। বাট ফিউচার আই ডোন্ট নো, এন্ড আমার কপালে কোথায় আছে আমি নিজে জানি না। থ্যাংক ইউ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ। বসুন্ধরা কিংসকে আবারও অভিনন্দন ট্রেবল জয়ের জন্য। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 3টি ট্রফি এই মৌসুমে তারা জিতে নিয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।